গল্পের নাম সাতবদল। কাহিনীকার স্বাতী সেনগুপ্ত। মহামায়া আজ বড় ব্যস্ত। ওনার বাড়িতে আজ বিশাল আয়োজন। বাড়ির সমস্ত লোকজন ছাড়াও পাড়া প্রতিবেশীরাও আসবেন আজ। প্রায় জনা 50 লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে, আর তার পুরোটাই তিনি নিজের হাতেই করবেন। তার ব্যবস্থাপনায় কোনো ত্রুটি হবার উপায় নেই তার চোখ এড়িয়ে। দিগম্বর সান্যাল কলকাতা থেকে প্রায় 40 কিলোমিটার দূরে শ্যামনগরে এসে তার বসত বাড়িটি বানিয়েছিলেন আজ থেকে প্রায় 30 বছর আগে। কলকাতার নামকরা গাইনোকোলজিস্ট তিনি। এহেন ডাক্তার শ্যামনগরে এসে বাড়ি বানাচ্ছেন দেখে বহু মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। বাড়ির মেয়েদের শারীরিক সমস্যা নিয়ে কলকাতায় গিয়ে ডাক্তার দেখানোটা যেমন কষ্টকর তেমনই ব্যয়সাপেক্ষও বটে। সান্যাল ডাক্তারের তাই কদর অনেক। বছর খানেকের ভেতর তিনি নিজের বাড়ির সাথে লাগোয়া দুটো ঘরও তুলে নেন। সেখানে দুজন কর্মচারী নিযুক্ত করে প্রাথমিক চিকিৎসার সুব্যবস্থা করে ফেলেন। কিন্তু কিছু সময় পরেই তিনি বুঝতে পারলেন তার প্রতি মানুষের বিশ্বাস তাকে সেখানেই থেমে থাকতে দেবে না। বিভিন্ন মানুষের সহায়তায় গড়ে ওঠে তার ছোট প্রাথমিক চিকিৎসালয়। যে কোনো রোগের প্রাথমিক চিকিৎসার সব রকম সরঞ্জামও তিনি রেখেছিলেন সেখানে। বছর কয়েক ঘুরতে না ঘুরতেই বেশ নাম করে ফেলে দিগম্বর বিশ্বাসের চিকিৎসালয়। সেদিন ছিল শিবরাত্রি। সারাদিনের কাজ সেরে রাতের শেষ রাউন্ডের পরে ক্লান্ত হয়ে বাড়ির দরজার কাছে মাত্র পৌঁছেছিলেন দিগম্বর। হঠাৎ কানে আসে একটা আর্তনাদ, অত্যন্ত যন্ত্রণায় কাতর এক কণ্ঠস্বর, কিন্তু কাছাকাছি কাউকে দেখতে পান না। তাড়াতাড়ি করে তিনি তার কর্মচারী রমেনকে ডাকেন একটা টর্চ নিয়ে। ছুটে চলে আসে রমেন। জোরালো টর্চের আলোয় একটুখানি দূরে যেতেই ওরা দেখতে পায় একটি মেয়েকে। কাছে গিয়ে বুঝতে পারেন মেয়েটি অন্তঃসত্ত্বা, কিন্তু মেয়েটির কপালে কেউ মেরেছে, সেখান থেকে রক্ত ঝরছে। মুহূর্তের মধ্যে নিজের ক্লান্তি ভুলে গিয়ে মেয়েটির সেবায় মেতে ওঠেন দিগম্বর। চিকিৎসালয়ে নিয়ে গেলে বুঝতে পারেন হয় শিশুটি বাঁচবে, না হয় মা। দুটো দিন তিনি অন্য কোনো দিকে তাকিয়ে দেখতে পারেন না। নাওয়া খাওয়া ভুলে মেতে ওঠেন দুটো প্রাণ বাঁচানোর নেশায়। নিঃস্বার্থ দিগম্বরের সেবায় হয়তো এমন কোনো শক্তি ছিল যা দুটি প্রাণকেই জীবিত রাখে একই শরীরে। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে মেয়েটি। দুদিন পরে জ্ঞান ফিরতেই চমকে ওঠে মেয়েটি। মেয়েটির পাশে বসে থাকা নার্স তাকে আশ্বস্ত করে, জানায় সে তার গর্ভের সন্তান দুজনেই এক দেবদূতের সান্নিধ্যে এসেছে। কোনো ভয় নেই তাদের। ওর জ্ঞান ফেরার খবর পেয়েই ছুটে আসেন দিগম্বর। ওরা কারা আর কি করেই বা ওদের এমন অবস্থা হলো, সেগুলো না জানা পর্যন্ত তার শান্তি নেই। কল্যাণী শহরের একটি আবাসিকে বড় হয়েছে মিনু। দুরন্ত স্বভাবের মিনু সবার থেকে আলাদা ছিল তার পড়াশোনার প্রতি মনোযোগের কারণে। কোনো কিছু একবার মিনুকে বলে দিলে সে কোনোভাবেই ভুলতো না। তার সব রকম দস্যিপনা ভুলে যেত সবাই, শুধু একটি মাত্র কারণেই। বড় হয়ে কলেজে ভর্তি হয়। ইচ্ছে ডাক্তার হবে, কিন্তু আবাসিকে মানুষ হওয়া মিনুর ডাক্তারি পড়বার ইচ্ছে পূরণ হওয়াটা স্বপ্নের মতন ছিল। তাই সে স্বপ্ন অধরাই থেকে যায় মিনুর কাছে। তবে আর্থিক সামর্থ্য ওকে ডাক্তারি ডিগ্রি দিতে না পারলেও ওর ইচ্ছে শক্তি ওকে করে তুলেছিল আবাসিকের কারোর ডাক্তার দিদি বা কারোর মিনু ডাক্তার। বিভিন্ন জার্নাল আর কলকাতা শহরের বইপাড়া থেকে কিনে নিয়ে আসা পুরনো বই ঘেঁটে জেনেছিল অনেক রোগের প্রাথমিক চিকিৎসার পদ্ধতি ও পথ্য। সে বছর বায়োলজি নিয়ে স্নাতক হওয়া মিনুর রেজাল্ট কল্যাণী শহরে আলোড়ন তুলেছিল, কিন্তু এগিয়ে আসেনি কোনো সাহায্যের হাত তার স্বপ্ন পূরণ করার জন্য। তাই নিজের স্বপ্নের সুতোটা নিপুণ হাতে নিজের মতন করে বুনে ডাক্তার দিদি হয়ে মিনুর দিব্যি দিন চলে যাচ্ছিল আনন্দে। বছর ঘুরতে না ঘুরতেই এলাকাতে মিনুর বেশ নাম হয়ে যায়। যারা গরিব, ডাক্তারের কাছে যাওয়ার সামর্থ্য নেই, তারা সবাই মিনুর কাছে এসে উপকৃত হয়। কেউ চাল, কেউ বাগানের সবজি ফল, আবার কেউ ঘানির তেলও নিয়ে আসতো মিনুর জন্য। তার পরিবর্তে মিনু বলে দিত রোগের অব্যর্থ প্রতিষেধক। এহেন মিনুর পড়াশোনা চালানোর জন্য কোনো প্রস্তাব না আসলেও বিয়ের প্রস্তাব অনেক আসতে শুরু হয়। কিন্তু মিনু চায় না বিয়ে, সংসার। ওর মনে তখন অন্য নেশা, মানুষকে সুস্থ করে তোলার, নিজের দক্ষতাকে আরও ঘষে মেজে নিজেকে তৈরি করার অদম্য উৎসাহ। কিন্তু ওর সেই উৎসাহে একটিমাত্র প্রতিবন্ধকতা, অর্থ। কি করে হবে সেই অর্থের জোগান?
একটা কাজ পেলে কিছুটা সুরাহা হতে পারে ভেবে মিনু উঠে পড়ে লাগে কাজের খোঁজে। খবরের কাগজে বেরোনো বিজ্ঞাপনগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো রোজ। উত্তর কলকাতার এক পরিবারের 2 বৃদ্ধ বৃদ্ধা দেখাশোনার জন্য একজন সেবিকা চাই। নিচের যোগাযোগের ঠিকানা লেখা। বিজ্ঞাপনটা চোখে পড়া মাত্রই মিনু লাফিয়ে ওঠে। আজকেই দেখা করবার শেষ দিন, যেভাবেই হোক তাকে সেখানে পৌঁছাতে হবে। কোনো রকমে নিজেকে একটু তৈরি করে নিয়ে বেরিয়ে পড়ে স্টেশনের উদ্দেশ্যে। বিজ্ঞাপনের দেওয়া ঠিকানায় পৌঁছে দেখে এক বিশাল আকারের বাড়ি। বাইরে লেখা নিরালা। দরজায় কড়া নাড়তে একজন অল্পবয়সী মেয়ে এসে তাকে ভেতরে নিয়ে গিয়ে বসিয়ে 1 গ্লাস জল আর 2টো মিষ্টি দিয়ে যায়। তাড়াতাড়ি বেরোতে গিয়ে সকালে কিছু খাওয়া হয়নি মিনুর। মিষ্টি আর জলটুকু মুহূর্তের মধ্যে খেয়ে নেয়। ওকে আরও 2টো মিষ্টি দিয়ে যা দেখি। আহারে, সকাল থেকে মনে হয় পেটে কিছু পড়েনি মা। স্নেহমাখা কণ্ঠস্বর শুনে মিনু তাকিয়ে দেখে তার সামনে লাঠিতে ভর করে এসে দাঁড়িয়েছেন একজন বৃদ্ধা। মমতা মাখানো চোখের দৃষ্টি তার। মিনুর সামনে বসে জিজ্ঞাসা করলেন, কি নাম তোমার? কোথায় থাকো তুমি? আমি মিনু, কল্যাণীতে থাকি। সে তো অনেকখানি পথ। তোমার বাড়িতে কে কে আছেন? আমি ছোট থেকেই একটা আবাসিকে থাকি, ওখান থেকেই পড়াশোনা করেছি। খবরের কাগজে বিজ্ঞাপনটা আজকেই দেখতে পেলাম। আমার কাজের খুব প্রয়োজন। তুমি কি পারবে 2টো বুড়ো মানুষকে দেখাশোনা করতে? আমাদের শরীর মাঝে মাঝেই খারাপ হয়, তখন সব রকম দায়িত্ব নিতে হবে। আমাদের বুড়ো বুড়ির ওষুধপত্র, খাওয়া দাওয়ার খেয়াল রাখতে হবে। প্রয়োজনে এই বাড়িতে থাকতেও হতে পারে। হ্যাঁ, আমি পারবো। ঠিক আছে, তাহলে তুমি কাল থেকেই কাজ শুরু করো। সকাল 8টায় চলে আসতে হবে কিন্তু। পারবে? খুব পারবে মিনু, কিন্তু টাকা পয়সার কথা তো কিছু বললেন না। একবার জিজ্ঞাসা করবে নাকি? তোমাকে মাসে 5,000 টাকা দেব। এখানেই খাবে দুবেলা, আর যখন যেটা দরকার হবে সেটাও কিনে দেব। মিনুর ভাবনা যেন শুনতে পেয়ে গেলেন উনি। আর বিকেল 5টায় ছুটি। কিন্তু ওই যে বললাম, দরকার হলে রাতে থাকতেও হতে পারে। তাই 2টো জামা এনে এখানে রেখে দিও। এখন চলো, তোমার সাথে আমার বুড়োর আলাপ করিয়ে দিই। মিনুকে নিয়ে গেলেন উনি পাশের ঘরে। ঘরটা বাইরের ঘরের থেকেও বেশি বড়। বিশাল আকারের একটি খাট, উত্তর আর দক্ষিণ দিকে 2টো বড় বড় জানলা। উত্তরের জানলার পাশে রাখা টেবিলের উপর সাজানো রয়েছে অনেক ওষুধের বাক্স আর একটা ফোন। তার পাশে 2টো আলমারি, একটাতে বই ঠাসা, অন্যটায় জামা কাপড় আছে হয়তো। দক্ষিণের জানলার পাশে একটা ছোট টেবিল আর 2টো চেয়ার রাখা। তারই একটাতে বসে আছেন ভদ্রলোক। বয়স প্রায় 80 হবে। চশমার উপর দিয়ে মিনুকে জরিপ করে নিয়ে বললেন ওষুধের বাক্সগুলো থেকে তার প্রেশারের ওষুধ বের করে আনতে। মিনু ধীর পায়ে এগিয়ে গেল টেবিলের দিকে। 2টো বাক্স খোঁজার পর 3য় বাক্সে পেল ওষুধটা। হাতে ওষুধ আর টেবিল থেকে জলের বোতল নিয়ে ওনার দিকে এগিয়ে গেল। ওনার কাছে গিয়ে জানতে চাইল, আপনার প্রেশার মাপার যন্ত্রটা কোথায়? এই সময় প্রেশারের ওষুধ খাবেন? অনেক বেশি থাকে নাকি প্রেশার? মিনুর প্রশ্নে অবাক হয়ে উনি জানতে চাইলেন, তুমি কি করে বুঝলে? আমি প্রায় 1 বছর ধরে এই কাজই করছি কল্যাণীতে। অসুস্থ মানুষকে সুস্থ করে তোলাই তো আমার জীবনের লক্ষ্য। ডাক্তার হতে চেয়েছিলাম, কিন্তু অর্থের অভাবে পড়তে পারিনি। কিন্তু বই পড়ে জেনেছি, শিখেছি, আর সবার আগে নিজের উপর প্রয়োগ করে দেখেছি কোন ওষুধের কী কাজ। কল্যাণীর অনেক মানুষ আমার দেওয়া ওষুধে সুস্থ হয়েও উঠেছেন। বাহ, তুমি তো খুব বুদ্ধিমতী মেয়ে দেখছি। আমার এই আলমারিতে তোমার পছন্দের অনেক বই পাবে। তোমার ইচ্ছে মতন পড়তে পারো। মিনুর প্রশ্নে ভরা দৃষ্টি দেখে বৃদ্ধা বলেন, তোমার দাদু একজন ডাক্তার? হ্যাঁ, তুমি আমাদের দাদু দিদা বলেই ডাকবে। আমাদের সন্তান বেঁচে থাকলে হয়তো তোমার বয়সী নাতি নাতনি থাকতো। 2জন বয়স্ক মানুষের চোখে জল দেখে বুকের ভেতরটা মুচড়ে ওঠে মিনুর। অজানা অচেনা 2টো মানুষের জন্য এ কেমন মায়া মিনু বুঝতে পারে না। ওনাদের কাছ থেকে সেদিনের মতো বিদায় নিয়ে বেরিয়ে আসে। গেটের কাছে পৌঁছতেই পেছন থেকে ওকে কেউ ডাকে, এই যে শুনছো? পেছন ঘুরে মিনু ওই মেয়েটিকে দেখতে পায় যে ওকে দরজা খুলে ঘরে বসিয়েছিল। কিছু বলবে? তোমার নাম কি গো? আমি মিনু। আর তুমি? স্বপ্না। আমি এই বাড়িতেই থাকি সব সময়।
আসলে আমিই বলেছিলাম দাদুকে বিজ্ঞাপন দিতে। যখন দুজনে একসাথে অসুস্থ হয়ে পড়ে আমি একা সামলাতে পারি না, খুব ভয় পাই। যদি কিছু হয়ে যায় ওনাদের, সাথে কেউ থাকলে সাহস পাবো। তারপরে ওনাদের এত রকমের ওষুধ বুঝে উঠতে পারি না, কোনটা সকালে কোনটা দুপুরে আবার কোনটা 3 বেলা। উফ, আমার মাথায় এসব নিয়ে কথা বলতে গিয়েও গুলিয়ে যাচ্ছে। এই দুদিনে বেশ কয়েকজন এসেছিল, কিন্তু তাদেরকে আমার ভালো লাগেনি, কেমন যেন একটা। তাই দিদাকে বলে বাইরের ঘর থেকেই বিদায় দিয়েছি। কিন্তু তোমাকে আমার বেশ লেগেছে। এই বাড়িতে কিন্তু আমার কথা সবাই শোনে। তুমি কবে থেকে এখানে আছো? প্রায় 4 বছর হবে। ওনাদের আর কেউ নেই? দিদার মুখে শুনেছি একবার বেড়াতে গিয়ে ওনাদের গাড়িটা নদীতে পড়ে গেছিল, সেই সময় ওনাদের একমাত্র মেয়ে। এর থেকে বেশি কিছু জানার চেষ্টা করিনি, দুজনেই দুঃখ পায় বলে। ডাক্তার দাদুকে এলাকার সবাই খুব ভালোবাসেন। রাত দুপুরে ডাকলেও কাউকে না কাউকে পেয়ে যাই। তবে বাড়িতেই যদি কেউ থাকে সেটা অনেক বেশি সাহস দেবে, তাই এই ব্যবস্থা। তবে তুমি চিন্তা করো না, দাদু দিদা তোমাকে একদমই জ্বালাবে না। ওনারা খুবই ভালো, আমাকে খুব ভালোবাসে। তোমার বাড়িতে কে কে আছেন? খালি বাবা। মা অনেক ছোটবেলায় মারা যান, মনেও পড়ে না মাকে। বাবাই আমাকে মানুষ করেছে। ওই যে দেখছো ধোঁয়া উঠছে, ওটার পাশের বস্তিতেই আমাদের চালা। দাদুর কাছেই আসতাম শরীর খারাপ হলে। দাদু তো পয়সা নিত না গরিবদের কাছ থেকে, তখন থেকেই আলাপ দাদু দিদার সাথে। তারপর দিদাই বাবাকে বলে আমাকে এখানে নিয়ে আসে। দেখেছো, আমি তখন থেকে বকবক করে চলেছি। তুমি যাও, আর কাল তাড়াতাড়ি চলে এসো, তখন আরও গল্প হবে। হ্যাঁ ঠিক আছে, কাল দেখা হবে। বেরিয়ে পড়ে মিনু। তাড়াতাড়ি পা চালিয়ে স্টেশনে পৌঁছে যায়। আসার আগে স্বপ্নার থেকে দুজনের নামও জেনে এসেছে, ডক্টর সুভাষ দত্ত আর ওনার স্ত্রী রমলা দত্ত। ওনাদের কথা ভাবতে ভাবতে ট্রেন এসে গেল। মিনু উঠে পড়ে ভিড় ঠেলে। এই সময় যে ভিড় হয় তা মিনুর অজানা নয়। বইপাড়া থেকে বই কিনতে এসে ফেরার সময় বহুবার বিপদে পড়েছে ও। ভিড়ের মধ্যে নিজেকে সামলাবে না বইগুলো। আবাসিকে ফিরতে অনেকটা দেরি হয়ে যায়। গা হাত পা ধুয়ে নিজের ঘরে গিয়ে পাখাটা চালিয়ে একটু বিশ্রাম নিয়েই ওর স্বামীর কাছে যায়, মানে আবাসিকের কর্ত্রী সাবিত্রী দেবী। ছোটবেলা থেকে সাবি বলতে বলতে ওটাই রয়ে গেছে ওর মুখে। ওনার জন্যই তো মিনু এত কিছু করতে পেরেছে। সবসময় মিনুকে উৎসাহ দিয়ে গেছেন সাবিত্রী দেবী। হার মানার বদলে জেতার পথ দেখিয়ে দিয়েছেন। মিনুও সাবিকে ছাড়া কিছু চেনে না। ওনাকে সব কিছু না বলা পর্যন্ত শান্তি হয় না। মিনুর মুখে সব শুনে খুব খুশি হয়ে প্রাণ ভরে আশীর্বাদ করেন সাবিত্রী দেবী। বলেন, দেখলি তো, কেউ যদি অন্তর দিয়ে কোনো কিছু করবার স্বপ্ন দেখে, তাহলে তার সামনে পথ আপনা আপনি খুলে যায়। ভগবানই তোকে ওই বাড়িতে পাঠিয়েছেন। তুই বরং এক কাজ কর, এখন থেকে সপ্তাহে 3 দিন এখানে আসিস, কারণ এখানের মানুষগুলোরও তোকে প্রয়োজন। আর বাকি কটা দিন ওখানে থাকিস, তাহলে তোর পরিশ্রমটা কম হবে, আর তুই পড়াশোনা করতে পারবি ভালো করে। সাবির কথা মনে ধরে মিনুর। তবে ওনারা বলেছেন দরকার পড়লে রাতে থাকতে হবে। ও নিজের থেকে থাকার কথাটা বললে সেটা কি ভালো দেখাবে? যাই হোক, আগে তো শুরু হোক, তারপর দেখা যাবে। পরের দিন সকালে ঠিক 8টায় মিনু পৌঁছে যায় নিরালায়। স্বপ্না ওকে দেখে খুব খুশি হয়। বলে, চলো একসাথে চা খাবো আমরা সবাই। 4 কাপ চা নিয়ে ওরা দুজনে বড় ঘরটায় ঢোকে। মিনু টেবিলের কাছে গিয়ে ওষুধের বাক্সটা খুলতেই রমলা বলেন, সকালের ওষুধটা স্বপ্নাই দিয়ে দেয় আমাদের। 4 জনে বসে গল্প করতে করতে চা খাওয়া শেষ হলে স্বপ্না রান্নাঘরের দিকে যায়, আর মিনু নিজের মতো টুকটাক ঘরের কাজ করতে থাকে। জলখাবার তৈরি হয়ে আসলে ও বড় ঘরে গিয়ে বলে, আজ থেকে তোমরা বাইরের ঘরে গিয়ে বসে টিফিন খাবে। কর্তাগিন্নি অবাক হলেও ওর কথা অমান্য করে না। আস্তে আস্তে মিনুর সাথে বাইরের ঘরে এসে অবাক হয়ে যায় দুজনেই। এইটুকু সময়ের মধ্যেই মিনু বাইরের ঘরটা সুন্দর করে গুছিয়ে ফেলেছে। ঘরের সামনের বারান্দা আর সামনের ছোট উঠোনটাও ঝাড় দিয়ে পরিষ্কার করে ফেলেছে। বহুদিন পরে বাইরের ঘরে বসে সকালের টিফিন খেয়ে যেন বুক ভরে নিঃশ্বাস নিলেন দুজনেই। টিফিনের পরের ওষুধগুলো দিয়ে মিনু গল্প করতে থাকে ওনাদের সাথে। এত আন্তরিকতা, এত স্নেহপ্রবণ মানুষের আপন বলে কেউ নেই, ভাবতেই কষ্ট হয় মিনুর। সময়ের সাথে সাথে কবে যে মিনু ওদের কাছের একজন হয়ে ওঠে
সেটা কেউই বুঝতে পারে না। রমলা ভাবেন, এই মেয়েটা এত ভালো, ভগবান কেন যে ওকে একা করে রাখলেন। যদি বাবা মা থাকতো তাহলে হয়তো অনেক ভালোভাবে জীবনে প্রতিষ্ঠিত হতে পারত। আশ্চর্য খেলা বিধির। দেখতে দেখতে বছর দুয়েক কেটে যায় মিনু নিরালায় আসার। মিনু আসার পর থেকে দত্ত কর্তাগিন্নি ভালোই আছেন। ওনাদের শরীরের এতটুকু অসুবিধা হলে মিনু ঠিক অনুমান করে নেয় তাদের খাওয়া দাওয়া বা চলাফেরার পার্থক্য দেখে, আর সেই মতো সে ব্যবস্থাও নিয়ে নেয়, সাথে সাথে ডাক্তারের সাথে পরামর্শ করে। সুভাষবাবু নিজে ডাক্তার বলে কখনো কখনো অবাধ্যতা করার চেষ্টা করেন বটে, কিন্তু মিনুর ধমকের কাছে তার জেদ টেকে না। তবে ডাক্তার দাদু তার বইয়ের কোনো কঠিন ভাষা বুঝিয়ে দেওয়ার শর্তে দু একটা কথা মিনুকেও মেনে নিতে হয়, ঠিক বুঝলে। এই যেমন মাঝে মাঝেই বায়না করেন পুরনো কিছু রোগী দেখার। মিনু বোঝে যে এই মানুষটাও নিঃস্বার্থভাবে ডাক্তারি করেন, ভালোবাসেন নিজের পেশাকে, তাই বেশি বাধা দেয় না। আর মিনু এখন সপ্তাহে 3 দিন কল্যাণীতে যায়, তবে রাতে এই বাড়িতেই ফিরে আসে দিদার ইচ্ছেতে। ওকে নিজের থেকে কিছু বলতে হয়নি। ওর কাজ দেখে ওনারাই ওকে ছাড়া রাতে থাকতে চান না। বছরখানেক হলো স্বপ্নার বিয়ে হয়ে গেছে। ওর জায়গায় এখন একজন মহিলা রান্নাবান্না সামলায় বাড়ির। উনিও খুব ভালো মানুষ। ওনার একটা ছেলে আছে, বিধান। মিনুর থেকে বয়সে কিছুটা বড়। ছেলেটি দেখতেও বেশ। মায়ের খোঁজখবর নিতে আসে মাঝে মধ্যে। অভিজ্ঞ চোখে রমলা দেবী বোঝেন মিনু আর বিধান একে অন্যকে পছন্দ করে। মুখে কিছু না বললেও ওদের চোখের ভাষায় সেটা বেশ পরিষ্কার। রমলা ভাবেন যদি মিনুর সাথে বিধানের বিয়ে দেওয়া যায় তাহলে মেয়েটারও নিজের বলার মতন কেউ থাকবে। সুভাষবাবুকে বললে ওনারও কথাটা মনে ধরে। মিনুকে বলতে ও লজ্জায় লাল হয়, কিন্তু দাদু দিদাকে কে দেখবে সেটাও ও চিন্তা হয়। সমাধানের পথ বলেন রমলাই। তাদের তো কেউ নেই, আর তাদের অবর্তমানে এই বাড়ির ভাগিদারও কেউ নেই, তাই ওনাদের ইচ্ছেতেই ওদের বিয়ে দিয়ে নিরালাতেই থাকার ব্যবস্থা করে দেন তাঁরা। ইতিমধ্যে সাবিও মিনুকে ছেড়ে চিরতরে চলে গেছেন, তবে মিনু এখনও কল্যাণীতে আগের মতোই যাওয়া আসা করে। দেখতে দেখতে বছর ঘুরে যায়। মিনুর সংসারও বেশ চলছিল, কিন্তু পরিবর্তন আসে রমলার বিধানের মায়ের মৃত্যুর পর। বিধান পাল্টে যেতে থাকে ধীরে ধীরে। মিনু না পারলেও সুভাষবাবুর অসুবিধা হয় না বুঝতে। এত বড় বাড়ি তাঁর, অনেক পরিশ্রমের ফসল। বিধানের মনোবাঞ্ছা তিনি পূরণ হতে দিতে পারেন না। তিনি দেখতেন বিধান মাঝে মাঝে কিছু লোক নিয়ে আসে তার বাড়িতে নিজের বন্ধুর পরিচয়ে। মিনু সরল মন না বুঝলেও তিনি বুঝতেন যে হঠাৎ করে বিনা পরিশ্রমে পেয়ে যাওয়া এত বড় সম্পত্তি দেখে বিধানের মাথা খারাপ হয়ে গেছে। কাঁচা টাকার লোভে সে বাড়িটা প্রমোটারের কাছে দিয়ে দিতে চাইছে। বিচক্ষণ মানুষ সুভাষ। তিনি জানতেন তার করণীয়। নিজের মৃত্যুর আগেই সবার অগোচরে তাকে নিজের কাজ করে ফেলতে হবে। রমলার অনুপস্থিতিতে নিজের ভেতরের একাকিত্ব আর মিনুর ভবিষ্যতের কথা চিন্তা করে কষ্ট পেতে থাকা সুভাষবাবু অসুস্থ হয়ে পড়েন। মিনু প্রাণ দিয়ে চেষ্টা করেও তাকে বাঁচাতে পারে না। 2 মাসের মধ্যেই সব শেষ হয়ে যায়। মিনু তখন 4 মাসের অন্তঃসত্ত্বা। বিধানের সন্তান তার গর্ভে। দাদু শ্রাদ্ধের কাজ মিটতে না মিটতেই বিধান তার নিজের রূপে আসে। বাড়ির আসবাবপত্র বিক্রি করা শুরু হয়। মিনু বাধা দিলে তার কপালে জোটে মার। একজন মানুষ টাকার লোভে কিভাবে চোখের সামনে পাল্টে গেল ভেবেই মিনু কান্নায় ভেঙে পড়ে। কিন্তু ও দুর্বল হলে চলবে না। একদিন সন্ধ্যায় বিধান বাড়ি ফিরলে মিনু সরাসরি প্রশ্ন করে তাকে, কি চায় বিধান? কেন সে এই বাড়ি বিক্রি করতে চায়? এই বাড়ি বিক্রি করে কোথায় যেতে চায় সে? সবই তো আছে তাদের, তাহলে কেন দাদু দিদার স্মৃতি নিরালাকে অন্যের হাতে তুলে দিতে চাইছে বিধান? এতটা বেঈমান কেউ কি করে হয়? মিনুর প্রশ্নে রেগে যায় বিধান। সে কাউকে জবাবদিহি করতে রাজি নয়। ধাক্কা দিয়ে ফেলে দেয় মিনুকে। বুঝে যায় মিনু নিজেকে আর বাচ্চাকে বাঁচাতে হলে তাকে এখান থেকে পালাতে হবে। আর তার যাওয়ার জায়গা একটাই, কল্যাণী। দাদুর ঘরের টেবিলে রাখা ওষুধের বাক্স থেকে 2টো ওষুধ বের করে নেয়। রাতের যত্ন করে সেই ওষুধ মিশিয়ে দেয় বিধানের খাবারে। ওষুধের নেশায় বিধান ঘুমিয়ে পড়লে আলমারিতে লুকিয়ে রাখা দাদুর বলে দেওয়া কাগজপত্রগুলো নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে মিনু। 30 বছর কেটে গেছে আজ। নিরালা এখন দুস্থ মানুষের আশ্রয়। দিগম্বর আর মহামায়ার মিলিত ফসল। সুভাষবাবু মারা যাওয়ার আগে তার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি মহামায়া
মানে তার আদরের মিনুর নামে লিখে দিয়ে গিয়েছিলেন আর বলে গিয়েছিলেন বিধানের কথাও। তাকে যেন মিনু বিশ্বাস না করে আর। সে রাতে বাড়ি থেকে বেরিয়ে শেষ ট্রেনটা কোনো রকমে পায় মিনু, কিন্তু সে টের পায় বিধানের লোক তার পিছু নিয়েছে। তারা জানে সে কোথায় যেতে পারে, তাই বুদ্ধি করে ট্রেনটা শ্যামনগর স্টেশনের কিছু আগে থামলে সবার অলক্ষ্যে মিনু নেমে পড়ে ট্রেন থেকে। দিগম্বরের কাছে গিয়ে সুস্থ হয়ে ওঠার পরে মিনু সবটুকু জেনে দিগম্বরই যথাযথ ব্যবস্থা নেন বিধানের। উকিল দিয়ে তাদের বিবাহ বিচ্ছেদের ব্যবস্থা তিনিই করেন। আর মিনু, যে তারই মতো রোগীর সেবার ব্রত নিয়েছে, তাকে ভালো না বেসে থাকতে পারেন না। নিরালা এখন প্রতি বছর মেতে ওঠে উৎসবে। মিনুর দাদু দিদার জন্মদিন একত্রে পালিত হয়। তার জীবনে স্বাদ বদলে যাওয়ার রূপ যে এই দুটো মানুষের কাছেই পেয়েছে সে, তাই মৃত্যুবার্ষিকী নয়, জন্মদিন পালন করেই তাদের শ্রদ্ধা জানায় মিনু। হলোই না হয় শ্রদ্ধা জ্ঞাপনের স্বাদ বদল। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং হাইপ করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।